সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি এখন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নৌল আলম লেনিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, গণফোরাম, এবং শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি, বাংলাদেশ জাসদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন এবং উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানালেন ফখরুল। বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বললেন ওবায়দুল কাদের। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বে ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। বেগম জিয়ার বসার জায়গা নিয়ে বিতর্কে পেছালো গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি। 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বাধ্য, বললেন বিচারক। এবং রাজধানীতে আবারও শুরু ভেজাল বিরোধী বিশেষ অভিযান, অব্যাহত রাখার ঘোষণা দক্ষিণের মেয়রের। নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটা উচ্ছেদ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে রাজনীতি এখন। আপনারা জানেন যে গত 30শে ডিসেম্বর জাতীয় নির্বাচন হয়ে গেল, সেটি নিয়ে রাজনীতিতে আলোচনা চলছিল। এছাড়া ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন হবে, সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। উপজেলা নির্বাচন হবে মার্চে, সেটিও আলোচনায় রয়েছে। এছাড়া ডাকসুতে 11ই মার্চ ভোট গ্রহণ হবে, 28 বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো সবকিছু মিলে রাজনীতির এখন এগুলো নিয়ে সবাই আলোচনা করছে। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে আলোচনা শুরু করতে চাই। জাতীয় নির্বাচনের প্রসঙ্গে যদি আসি, যেহেতু হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনারা প্রত্যাখ্যান করেছে, আপনারা পুনর্ভোটের দাবি জানিয়েছেন এবং এই লক্ষ্যে 6 ফেব্রুয়ারি থেকে আপনারা জাতীয় সংলাপ করবেন, এমনটাও আমরা দেখেছি গণমাধ্যমে। তো এই দাবি তো আপনার নির্বাচন কমিশনে জানিয়েছিলেন, পুনর্ভোটের দাবি। নির্বাচন কমিশন সেটি বলছে সম্ভব না। তো এখন এই দাবি আদায় আপনারা কিভাবে কাজ করবেন বা এই দাবি কিভাবে বাস্তবায়ন করবেন? ধন্যবাদ। অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে। তো আসলে আপনি নির্বাচন শব্দটা ব্যবহার করেছেন। আমি তো বাংলাদেশে কোনো নির্বাচন দেখছি না। সর্বশেষ নির্বাচন যেটা আপনি বললেন 30 তারিখ তো কোনো নির্বাচন হয়নি। 29 তারিখ ভোটের বাক্স ভরে গেছে রাতে। আর আমরা যারা মাঠে ছিলাম, আমরা তো নির্যাতনের শিকার। আমরা জনগণের কাছে যেতে পারি নাই, মিছিল মিটিং করতে পারি নাই, সভা করতে পারি নাই। যখন যেখানে দেখছে আমাকে, আমার আইন শৃঙ্খলা বাহিনী ফোন করে, লাঠিয়াল বাহিনী ডেকে আনছে, হ্যাঁ, পেছন থেকে হুইসেল বাজিয়ে আমার মিছিল ভেঙে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরে লাঠিয়াল বাহিনী দিয়ে পিটাইছে, গ্রেপ্তার, আহত, অ্যান্ড সো অন। তো এখন এই নির্যাতনের মধ্যে যে কেন গেলাম, কি আশ্বাসের ভিত্তিতে গেলাম, এগুলো তো এখন বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন, নির্বাচনে আসেন, আমি একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে করতে চেয়েছিলাম। দ্বিতীয় পয়েন্ট উনি বললেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনো কারচুপি করে নির্বাচিত হই না। তৃতীয় বিষয়ে উনি বললেন, সকলে লেভেল প্লেয়িং ফিল্ড পাবে, আর আমি সকলেই সমান সুযোগ দেওয়া হবে, কোনো গ্রেপ্তার, হামলা, গায়েবী মামলা এগুলো থাকবে না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, একটা বিভেদময় বিভাজিত সমাজ, এখান থেকে বেরিয়ে এসে একটা কনসিলিয়েশনের জায়গায় যেতে চেয়েছিলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বারবার একই কথা বলেছি এবং উনি বলেছিলেন যে আমি দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটা আমি করে দেখিয়ে দেব। একটা অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, সকল দল এখানে অংশগ্রহণ করুক, ভোটের জয় পরাজয় জনগণ যেখানে ভোট দেবে
সেটা কোনো বড় বিষয় ছিল না। দুর্ভাগ্য আমাদের যে আমরা কোনো আশ্বাসে প্রতিফলন পাই নাই। এখন মনে হচ্ছে আমরা বোধহয় প্রতারিত হয়েছি। প্রথমত হচ্ছে আমরা যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা প্রতারিত হয়েছে, জনগণ প্রতারিত হয়েছে। এবং এটা আমরা নির্বাচনে হেরে গেছি সেটা বড় কথা না, আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ হেরে গেছে। আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন করতে পারলো না। 5ই জানুয়ারি নির্বাচনের পরে আমরা বলেছিলাম যে গণতন্ত্রকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, এটাকেও নির্বাচন বলা হলো। তো সেখান থেকে লাইফ সাপোর্ট থেকে আমরা গণতন্ত্রকে একটু জীবন দিয়ে অন্তত হসপিটাল থেকে বেরিয়ে আনতে চেষ্টা করেছিলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে গণতন্ত্রের লাশের উপর আমরা উল্লাস করতেছি। তো তো যাই হোক, এখন সামনে আপনারা যেটি বলছেন যে ভোট সুষ্ঠু হয়নি, সেটি আপনারা 30 তারিখের পর থেকেই বলছেন। কেন 29 তারিখের রাতে তো হয়ে গেছে সবকিছু। এখন যেটি আপনারা যে কর্মসূচি সেখানে আসেন, সেই দাবি আপনারা কিভাবে বাস্তবায়ন না, যাই হোক, এগুলোর জন্য তো আর বিদেশি সার্টিফিকেট দরকার হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন কি বলবো, আপনাদের যে দাবিটা এখন এখন জনগণ দেখেছে, প্রত্যক্ষ করেছে, ভোট দিতে পারে নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিভাবে তাদেরকে লাঞ্ছিত করে ফিরিয়ে দিয়েছে, কিভাবে প্রিসাইডিং অফিসাররা দুর্ব্যবহার করেছে, লাঠিয়াল বাহিনী। সবচেয়ে বড় কথা, আইন শৃঙ্খলা বাহিনী তো আওয়ামী লীগের নেতা কর্মীরা যেটা করার কথা, কিছু কিছু জায়গায় হয়তো বা ঢুকে গিয়ে বুথে সিলটেল মারে, কয়েকটা ঘটনা হইতে পারে, সেটা এখন আইন শৃঙ্খলা বাহিনী। এই ক্ষেত্রে আবার কেউ কেউ বলছে আপনাদের ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা ছিল 29 তারিখ রাতে বা 30 তারিখে, আপনাদেরকে ভোট কেন্দ্রের আশপাশে দেখা যায়। আমি তো জানি না যে সরকারে তো পাজল হয়ে গেল কেন। প্রথমে বললাম যে না, যে কোনো ভাবে ওনারা ক্ষমতায় থাকবেন, আচ্ছা ঠিক আছে, 150, 60, 70, 80, 90, আমাদের জয় সাহেব বলল 220, তো ওখানে তার ওনারা থাকলেন না, ওনারা 300 আসনেই নিতে হবে। তো ঠিক আছে, নিয়েছেন। এটাকে বলা হয় যে একতরফাভাবে ভোট ডাকাতিও আমি বলবো, এটা লুণ্ঠন, মানুষের গণতন্ত্র লুণ্ঠন করা হয়েছে, ভোটের অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, এবং এর পাশাপাশি বিচার বিভাগ ধ্বংস করে ফেলেছে। আমি তো বহু বছর, আমার 35 বছরের উপর দেখেছি, তো এইরকম পরিস্থিতি আমি কোনোদিন জীবনে দেখিনি। আমি মার্শাল ল তো দেখেছি, কোর্ট কি অবস্থার মধ্যে চলছে, তার থেকেও ভয়াবহ অবস্থা। হাজার হাজার মানুষ প্রতিদিন আপনি হাইকোর্টে আগাম জামিন নিতে আসে। কালকে একটা দেখেছেন তারা মিয়ার ঘটনা, এইরকম শত শত তারা মিয়া আপনি পাবেন। তারপরে এই যে কতগুলো দর্শনের কাজ হলো, সেখানে কিভাবে এটার নানানভাবে মিথ্যাচার দিয়ে জাতিকে প্রতারণা করা হচ্ছে। তো এখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সকলেই যদি একাকার হয়ে যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায়, তো আমরা দাঁড়াবো কোথায়? এই জন্য আমার কাছে মনে হয় আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা তো তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে কোন দল, আমাদের মধ্যে এত দলীয় বিভাজন ছিল না। নির্বাচনের পর থেকে তো তারা এই অভিযোগগুলোই করছেন যে ভোট সুষ্ঠু হয়নি, গণতন্ত্র লুণ্ঠন হয়েছে ইত্যাদি। তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, এই পোস্টমর্টেম বিরোধী দলের পক্ষ থেকে, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মানে পুরোপুরি না করে তারা কয়েকটি শব্দেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভোট অমুক করেছে, এই করেছে, এই করেছে। কিন্তু একটা নির্বাচনকে যদি রিয়েলি অবজেক্টিভলি পোস্টমর্টেম করতে হয়, তাহলে পরে সেখানে নিজেদেরকে বলা যায় যে নিজেদের আত্ম জিজ্ঞাসার আরশির সামনে দাঁড়াতে হয়। হ্যাঁ, যা যা বললেন উনি, তা হলো না কেন, এটা কেবল বিরোধী সরকারের উপরে, সরকারি দলের উপরে না চাপিয়ে তারা কেন করতে পারলেন না? যেমন আপনি উল্লেখ করলেন যে হ্যাঁ, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার অঙ্গীকার ছিল, হ্যাঁ, তাহলে সেটা হলো না কেন? বা তারা যেমন বলেছেন যে জনগণ সুযোগ পাইলে এই করবে, ওই করবে। হ্যাঁ, জনগণ সুযোগ পেল না কেন? হ্যাঁ, জনগণকে মোবিলাইজ তারা করলেন না কেন? তারা ঘরে বসে থাকলেন কেন? কেবল গ্রেপ্তার, নির্যাতন, এগুলো তো যদি বলা হয় তাহলে আমি বলি যে বাংলাদেশের পলিটিক্সে এটা কি কোনো নতুন ফেনোমেনা? তা তো না। সুতরাং আমি এটা মনে করি যে আজকে এই নির্বাচন সম্পর্কে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে বিরোধী দলগুলোর আত্মজিজ্ঞাসার মুখোমুখি হয়ে দাঁড়ানো দরকার। হ্যাঁ, আমাদেরকে গালাগালি করে বাড়তি কোনো লাভ হবে না। আগামী 5 বছর জনগণ যে রায় দিয়েছে সেটার ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার
চলবে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এগুবে, মানুষ উন্নয়নের পথে জননেত্রী শেখ হাসিনার পিছনে সারিবদ্ধ আছে, সেটা চলবে। কিন্তু তারপরেও যদি এই সংবিধানের আওতার মধ্যেই নির্বাচনকে আরও সুষ্ঠু, আরও পরিচ্ছন্ন, আরও গ্রহণযোগ্য করে তোলার কোনো কায়দা কানুন করতে হয়, তাহলে পরে সেইটার দুটো পথ। একটা পথ হচ্ছে যে এইটার একটা ওয়ে আউট তাদেরকে বাতলাতে হবে উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন। অন্য কোনো পথে ভেবে কোনো লাভ হবে না। গেল 2014তেও ভাবা হয়েছে, হয়নি, এবারও সেটা ভেবে কোনো লাভ হবে না, এক। আর 2 নম্বর হচ্ছে তারা নিজেরা কি করবেন। হ্যাঁ, কারণ রিঅর্গানাইজেশন অফ দি পলিটিক্যাল পার্টি, রিকনসিলিয়েশন অফ দি পলিটিক্যাল পার্টি, বা আরও যদি আমি বলি যে বর্তমানে রাজনীতিতে একটা অলরেডি বাংলাদেশে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে, এবং এই টার্নিং পয়েন্টে রাজনীতির নতুন করে সমীকরণ হচ্ছে। এই জিনিসটা আমাদের পলিটিশিয়ানরা, আমাদের রাজনৈতিক দলের, অন্যান্য দলের নেতৃবৃন্দ ধরতে পারছেন কিনা আমি জানি না, বাট এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু বা জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই জায়গাটায় হস্তক্ষেপ করেছেন। এবং সেটা এক কথায় যদি বলা যায়, তাহলে আপনারা দেখবেন যে নির্বাচনের পরে যে মন্ত্রিসভা উনি করেছেন, সেই মন্ত্রিসভা করার ভেতর দিয়ে তিনি এই ইঙ্গিতটি দিয়েছেন যে 60-এর দশকের অবসান ঘটেছে। আমাদের দেশের রাজনীতিতে 50-এর দশক ছিল বঙ্গবন্ধু নেতৃত্বাধীন। হ্যাঁ, 50-এর দশকের কেউ আর এখন রাজনীতিতে সক্রিয় না। দ্বিতীয় যারা, মানে কামাল হোসেন সাহেব বয়োজ্যেষ্ঠ লোক হলো, কিন্তু তার প্রকৃত উত্থান, রাজনৈতিক উত্থান কিন্তু ওই 60-এর দশকেই, তাই না? আর 60-এর দশকেই হচ্ছে মেইন স্ট্রিম ছাত্র নেতারা যারা এখন আপনার কাছে আমি আসবো, একটু দর্শক ফোনে আছে, ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি অভয় বড়ুয়া বলছি চট্টগ্রাম থেকে। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, এখন আজকে টকশোতে এখন বলছেন যে ঐক্যফ্রন্টের উনি বলছেন যে 30 তারিখ কোনো ভোটই হয়নি। 30 তারিখ যখন ভোট হয়নি, তাহলে এই যে এরা বলেছিল যে আমরা ফলাফল নিয়ে রাত্রে সকালে বাড়ি দিয়ে দেবো, তাহলে কিন্তু রাত্রে যদি ভোটটা বাক্সটা ভর্তি হয়ে থাকে, তাহলে বিএনপিরা বা ঐক্যফ্রন্টটা কোথায় ছিল তখন? জি জি, আপনাকে ধন্যবাদ। একই প্রশ্ন লেন ভাই, আপনি শেষ করবেন যদি। হ্যাঁ, আমি যেটা বলছি যে আজকে এইটা কিন্তু আমাদের দেশের পলিটিক্সেও কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে, কারণ একটা নতুন প্রজন্মের নেতৃত্ব মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে। নতুন যারা নাকি 60-এর দশকের গণ আন্দোলন বলেন, লড়াই বলেন, সংগ্রাম বলেন, হ্যাঁ, তাদের মধ্যে সংশ্লিষ্ট থাকলেও তারা কিন্তু কেউ সামনের কাতারের নেতা ছিলেন না। ওই টিম 31 জন, তারা স্থান ছেড়ে দিয়েছে নতুনদের জন্য, এবং এই নতুনদের ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিরও কিন্তু একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এখন আওয়ামী লীগ, এটা কি হচ্ছে আমি এক কথায় বলবো, আওয়ামী লীগ তাকে নবায়িত করছে। হ্যাঁ, এই নবায়নটি এখন বিএনপি করবে কিনা, কারণ বিএনপি কিন্তু ওই 60-এর দশকের বা 70-এর দশকের তাদের যেই নেতৃত্ব পুরনো, সেটাই ধরে বসে আছে। এখন যিনি কারাগারে দুর্নীতির দায়ে মানে দণ্ডপ্রাপ্ত নেত্রী, তিনিও প্রেসিডেন্ট, আবার ভারপ্রাপ্ত, তিনি তো দেশেই নেই। হ্যাঁ, এই দেশের মধ্যে তার কোনো আসারও কোনো সম্ভাবনা নাই। এই নেতৃত্ব নিয়ে, এই দল নিয়ে কয়েকদিন আগেই বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন নেতা মেজর জেনারেল মাহবুব, তিনি বললেন যে আমি আর রাজনীতি করবো না। হ্যাঁ, এই যে এইরকম কিন্তু বহুজন তাই বলছে বিএনপির মধ্যে, অর্থাৎ বিএনপির মধ্যেও এক ধরনের মানে পরিবর্তনের হাওয়া বইতেছে, এবং সেখানে দলবিহীন, এখানে একটু মনে করে নেতৃত্ববিহীন একটা দল। আমি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবের কথা আপনি বলছেন, তো তিনি এবং হচ্ছে আপনার রফিকুল ইসলাম মিয়া, তারা যে অসুস্থতার কারণে তারা বলছেন, এটি এগুলো মুখের কথা, এগুলো মুখের কথা। আমি পার্সোনালি লেফটেন্যান্ট জেনারেল মাহবুব হোসেনকে জানি, তার আর রাজনীতিবিদদের একটা কথা আমি বলি, হ্যাঁ, এটা আমার দল সহ কোন রাজনীতিবিদ হ্যাঁ অসুস্থতার কারণে তার পথ ছেড়ে দিছে বাংলাদেশের ইতিহাসে এটা নাই। তারা মরার পরে পথ ছাড়ে, এর আগে কেউ পথ ছাড়ে না। শমশের মুবিন চৌধুরীর অবসরের ক্ষেত্রে একই কথাই বলবেন আপনি, অবসর নিয়েছিলেন, আমার রাজনীতিতে ফিরেছেন। ওটা তো সুবিধাবাদ, উনি হঠাৎ করে নমিনেশন পাবেন মনে করে গিয়া
রাতারাতি জয়েন করলেন, রাতারাতি পদ পেয়ে গেলেন। আমি সারা জীবন চেষ্টা করে একটা দলের পদ ধরে পাই রাখতে না, পারলাম না। হ্যাঁ, আর ওনারা সব তো এইবার দেখলাম যে সকালে যোগদান করেন, বিকেলে পদ পেয়ে যান। জি। এইটা আমি বলি যে এটা হলো রাজনীতির অসুস্থতার লক্ষণ। সুস্থতার লক্ষণটা আমি বলবো যে বিএনপি এবং ঐক্যফ্রন্ট কামাল হোসেন সাহেব নেতৃত্ব দিয়েছেন, বরং বিএনপিকে রক্ষা করেছেন। হ্যাঁ, বিএনপিকে মানে উনি প্রক্সি দিয়ে বিএনপিকে যেটুকু চেষ্টা করেছেন নির্বাচনে ধরে রাখা ধ্বংসাত্মক সন্ত্রাসী রাজনীতির থেকে। কিন্তু বাস্তবতা তো এই যে কামাল হোসেন সাহেব তো আর বিএনপির নেতা না, জনভিত্তি সমর্থন যাই বলি না কেন এখনো বিএনপিরই প্রধান, এবং সেই বিএনপি একটা মুন্ডুবিহীন দল। নেতা ছাড়া, নেতৃত্ব ছাড়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আপনার কোন দল নির্বাচন করে জয়লাভ করতে পারে না। এখন ভারতবর্ষে দেখেন নির্বাচন সামনে, হ্যাঁ, কংগ্রেস হ্যাঁ খেলতেছে কাকে নিয়ে। আজকেই পত্রিকায় দেখলাম যে আপনার কি বলে উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কা, অর্থাৎ কংগ্রেস পরিবার তারা ওইভাবে করতেছে। তারা জোট করেছে, কলকাতাতে বড় জনসভা করলো। অর্থাৎ ভারত বলেন, পৃথিবীর যে কোনো অঞ্চলেই বলেন, ইভেন মালয়েশিয়াতে সেই পুরনো শূন্যতা পূরণ করতে আসলেন মাতির। এখানে কে? এটা তো ইয়েকে দিয়ে হয় না, আপনার ওই ওনাদের জেনারেল সেক্রেটারি, তাকে দিয়ে হয় না। হি ইজ নট অ্যাকসেপ্টেবল টু অল। এবং কামাল হোসেন সাহেব সেই হলেও তিনিও কিন্তু ইলেকশন করেন নাই। এই যে লোককে ভাবতে দিতে হবে, ইয়াস শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তো তার বিকল্পটাকে তারা এটা ভাবতেই দেন নাই, এবং এটার কোনো রিয়েলাইজেশন নেই। আমি যেটা শেষ করি বলবো যে এই দলটির মধ্যে এবং অন্যান্য দলেরও মধ্যে যে একটা নবায়িত হওয়ার যেই সময় এসছে, সেই জায়গাটা অ্যাড্রেস না করলে কোনো দল এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করবে। ধন্যবাদ আপনাকে। শরীফুল, আমি আপনার কাছে আসবো। আরেকজন দর্শক আছেন লাইনে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো লেলিন ভাইয়ের কাছে, ঠিক আছে? জি। আমরা একটা সময় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা আন্দোলন করে ভোটের অধিকার রক্ষার জন্য। তো আমরা দেখতেছি যে এখন খালেদা জিয়ার যে আচরণটা, বর্তমানে শেখ হাসিনার আচরণটা ঠিক সেই রকমই। তাহলে আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে 30 তারিখে যে নির্বাচনটা হলো, ওই প্যাটার্নের নির্বাচনটা কি উপজেলা নির্বাচনেও একই রকমের নির্বাচন হবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। লেলিন ভাইয়ের প্রশ্ন উত্তর দেবেন, তার একটু শরীফুল আলম আপনার কাছে আসতে চাই। ভাই, আমরা দেখেছিলাম যখন এই নতুন সরকার গঠিত হলো, তখন হচ্ছে এই শরিক দল 14 দলের কেউ নতুন মন্ত্রিসভায় এলেন না। তখন আমরা দেখেছিলাম শরিক দলের এর আগে যারা মন্ত্রী ছিলেন তাদের অনেকে মন্তব্য করেছেন তারা বিষয়টা জানতেন না, অস্বাভাবিক ইত্যাদি বিষয়। এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন যে শরিক দলগুলো 14 দল তারা সবাই বিরোধী শক্তি হবে এই সংসদে। তো এরপর আমরা দেখেছিলাম যে এই বিষয়গুলো সম্পর্কে মন্তব্যটি এমন আসছিল যে শরিক দলগুলো আপনারা যারা আছেন আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তো এরপরে 14 দলের একটি মিটিং হয়েছে, 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম তিনি বলেছেন এটি একটি আদর্শিক জোট। তো আপনারা কেন বিরোধী দলে বা আপনাদের জোটে থাকার ফলে নির্বাচনে আপনারা একসঙ্গে গিয়েছিলেন, এই ব্যাপারে এই বৈঠকে কোনো আলোচনা হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলি যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনের একটা ইভ্যালুয়েশনের একটা পার্ট আছে, আর একটা পার্ট হলে আপনি যে নির্বাচন পরবর্তী যে ক্যাবিনেট ফরমেশনে যে নেত্রী ডিসিশন নিয়েছেন, তারপর নেত্রী কিছু কথা বলেছেন 14 দলীয় জোটকে ইঙ্গিত করে। আর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একাধিকবার কনসালটেন্ট হতে বারবার উনি বলেছেন। তো এটা এই রকমের বক্তব্য শোনার জন্য 14 দলের শরিকরা কেউ প্রস্তুত ছিল না বলেই যারা মন্ত্রী হয়েছেন তাদের ভেতরে একটু প্রতিক্রিয়া হয়েছে, যারা ছিলেন যাদের যেসব দলের মন্ত্রী ছিল না তাদের মধ্যে একই রকমের প্রতিক্রিয়া হয়েছে। তো এইটা আরও একটা বলি, সেটা হলো যে সবসময় আওয়ামী লীগের থেকে বলা হয়েছে, এটা আমার মনে হয় তারা কখনোই সিরিয়াসলি বলে না বা সিরিয়াসলি চিন্তা করে না। সেটা হল পজিশন অপোজিশন, এটা সবটাই প্রলিবারেশন সাইডের থেকে হওয়া উচিত। এখানে লেনি সাহেব আছে, আমরা অনেক টকশো করে এইরকম কথা ডেজায়ার এগুলো ব্যক্ত করি। তো এখন হয়তো বা মানে ওই চিন্তা থেকে 14 দলের লোকদেরকে বলছে তোমরা অপোজিশন যে বসো, নাকি আসলে ওইটা মাইন্ডের মধ্যে কাজ করতেছে সেই জন্য বলছে, এগুলো আওয়ামী লীগের দিক থেকে আদৌ পরিষ্কার না।
কোনো পরিষ্কার অবস্থান ওনারা এখন পর্যন্ত ব্যক্ত করেন নাই। 14 দল আদর্শগত জোট এটা বহুদিন ধরে বলা হচ্ছে। আজকে 2005 সালের থেকে মানে আজ পর্যন্ত সবসময় বলা হয়েছে আদর্শগত জোট, এবং এটা নিয়ে আমরা একবার ইয়ের সাথে মুফতি শহীদের সাথে একটা ঐক্য হয়েছিল, সেইটা টানাটানি করে সেইটা কিন্তু আবার বন্ডুল হয়ে গেছিল, আর বাদ দিয়ে দিয়েছিলাম এই 8 ইলেকশনের আগে, মানে ওইটা সরে আসতে বাধ্য হয়েছিল। রিয়েলি আদর্শগত জোট, কিন্তু সেই আদর্শগত জোটের আদর্শ লালন করবার জন্য যে রাজনৈতিক প্রক্রিয়া সেগুলোর ব্যাপারে আমার মনে হয় না আওয়ামী লীগ খুব ছিল, আন্তরিক ছিল, এটা আমার মনে হয় না। উপরের লিডারশিপ এর ডিজায়ার ছিল, সেই অনুযায়ী 14 দল ফর্ম হয়েছে। কিন্তু যখন আমরা 14 দল জেলা পর্যায়ে কমিটি করতে গেছি, তখন দেখা যায় লোকাল আওয়ামী লীগ আর এটার ব্যাপারে আদৌ ইন্টারেস্টেড না। এইটা যখন ইন্টারেস্টেড, এটা ফলো আপ হয়তো ইলেকশন অন্যগুলো হিসাব কিতাব করে তারা হয়তো মনে করছে যে এই লাইনে যাওয়াটাই রিস্কে, তারা এটা যায় না। দিস ইজ দ্য পজিশন। এখন এই জায়গার থেকে আমার মনে হয় যে ইলেকশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম হয়েছে, ইলেকশনের নিশ্চয়ই যে রকমের ইলেকশনই হোক না কেন এর একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন আছে, এবং সেই সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা দল আমি মনে করি যে যা নিজের জায়গা থেকে তারা তাদের ডিসিশন নেবে, এবং পজিশনটা পুরোপুরি উন্মুক্ত। আমি মনে করি আমার দল 1-2 তারিখে মিটিংয়ে বসবে, একটা উন্মুক্ত অবস্থা আছে, তারা কোন জায়গায় দাঁড়ায় নেক্সট পলিটিক্যাল কোর্সে তারা পার্টিসিপেট করবে। ইলেকশনের ব্যাপারে আমি 2-1টা কথা বলতে চাই। সেটা হলো যে সব মানুষ এবং আমরাও এটা আমাদের প্রত্যাশিত ছিল যে মহাজোট জিতবে, এটা পাওয়ারে আসবে, কিন্তু চূড়ান্ত ফলাফল যেটা দেখছি এইটা একটু বিস্মিত হয়েছে, অনেকে স্তম্ভিত হয়েছে। আমি নিজে অনেকটা স্তম্ভিত হয়ে গেছি, এরকম এটা আমরা এক্সপেক্ট করি নাই। আপনারা স্তম্ভিত হয়েছেন, কিন্তু সুব্রতদা যে মন্তব্য করছেন যে ভোট লুণ্ঠন বা 29 তারিখে ভোটের বাক্স ভরে ফেলেছে, এটা তো শোনেন, এটা তো ক্যাটেগরিক্যালি 300 সিটে আলাদা আলাদা সেন্টার রয়েছে, অনেক সেন্টার, সেটারে আমি বলতে পারবো না। তবে কথা হইলো নির্বাচনের পরে আওয়ামী লীগ বলেন, জনগণ, বিরোধী দল বলেন, সবাই কিন্তু মুখ চাওয়াচাই করছে। এটা হইলোটা কি? এইটা হলো বাস্তব, এটা হলো ফ্যাক্ট। আমি বলছি এই জায়গাতে এটা যদি আরো এক্সটেনশন করতে চান, মানে এই মুহূর্তে এক্সটেনশন করতে যাওয়াটা খুব একটা আমাদের লাভজনক হবে না। তা আমি বলি যে ইলেকশনের মধ্যে মানুষ একটা উন্নয়নের পক্ষে একটা রায় তারা প্রিপেয়ার ছিল যে শেখ হাসিনা উন্নয়নের ধারা যেটা এটা চলতেছে, এটা চলতে থাকুক। সন্ত্রাস জঙ্গিবাদের যে অপতৎপরতা যেটা ছিল, এটা একদম এটা যাতে ফেরত আসতে না পারে সেইটা ব্যাপারে একটা কনসার্ন, এটা হয়েছে। কিন্তু এখন হওয়ার পর আমরা সামনের দিকে আগানোর জন্য আমাদের রাজনীতিটা কীরকম হতে হবে, গভর্নমেন্টে কারা থাকবে, অপোজিশনে কারা থাকবে, অপোজিশন কি ফেসিলিটি, এটা টোটালটি অপোজিশনটা যে জায়গায় চলে গেছে, এটা সেই জায়গাতে পুরো জিনিসটা একটা ফর্মুলেশন করা এটা একটা কঠিন হয়ে গেছে। এটা বাস্তব জিনিস, এটা কঠিন হয়ে গেছে। আমার মনে হয় এটা দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগের যারা আছেন, কারণ এই পরিস্থিতির জন্য এটা যাই বলেন, এই পরিস্থিতির জন্য তারাই প্রধানত দায়ী, এটা অস্বীকার করার কোনো জো নেই। তাই আমি এই জায়গা থেকে আমি এটা বলবো যে এখন যেটাই হয়েছে এই জায়গার থেকে ডেমোক্রেসি যাতে এখানে প্র্যাকটিস হইতে তার জন্য আমাদেরকে কতগুলো স্টেপ নেওয়ার ব্যাপার আছে, বা আমাদের সেই পথে যাওয়ার ব্যাপার আছে। পারা যাবে কি যাবে না সেটা আমি এটা ডিজায়ার ব্যক্ত করি। সেটা হলো যে গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট, এই তিনটে এক জায়গা হয়ে গেছে, আমাদের জন্য হয়েছে। বিএনপি আমলেও তারা সেইটাই করছে, এবং করার কারণে ভয়াবহ নির্যাতন আমাদের উপরে নির্যাতন নেমে এসেছিল। আজকে অ্যাডমিনিস্ট্রেশন যা করেছে সেটা বিএনপি ফেস করতে পারে নাই। জাসদ 1973-74-75 সালে বিএনপির চেয়ে ভালো ফেস করছিল বলে তারা কিন্তু মরে নাই। তো ওনারা তো মারার আগে মরে গেছে, মানে উনি তো ফোরাম ওনার না, কিন্তু বিএনপিতে মারার আগে মরে গেছে। ঠিক এইটা হলো তাদের উইকনেস, তাদের টোটাল রেজিস্ট্যান্স পাওয়ার তারা হারায় ফেলাইছে। তারা বলছে, তারা মনে করছিল যে আসলে সেন্টারগুলো কিছু না কিছু হবে, কিছু প্রোটেস্ট হবে, এইটা কিন্তু তারা কোথাও দাঁড়াইতেই পারে নাই বা দাঁড়াইতে চায় নাই। এটা তাদের অবস্থান থেকে সেটা হয়েছে। এখন তারা বিএনপি চাইছে কি চায় নাই, এটা একটা জিনিস সমালোচনা, যার পার্টি সেটা করবে। কিন্তু কথা হইল আপনার সরকার, প্রশাসন, রাষ্ট্র যেটা মিলে গেছে, এটাকে সেপারেট না করলে আমাদের পক্ষে এখানে ডেমোক্রেসিতে ফেরত আসা ভারী কঠিন জিনিস। জি, আমি ধন্যবাদ আপনাকে। দর্শকের ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, যশোর থেকে আকরাম খান বলছি। জি বলুন। আমি গণফোরামের প্রতিনিধি এবং আওয়ামী লীগের প্রতিনিধি, উভয়ে একে অপরের দোষে একজনের বলে যে ভোট হয়েছে 29 তারিখ, আর একজন বলে 30 তারিখে।
আসলে 30-29 এইটা ইনারা দুই দল কিভাবে খণ্ডাবেন? জি জি, আপনাকে ধন্যবাদ সুব্রত চৌধুরী। এর আগেও দর্শকের একটি প্রশ্ন ছিল যে ভোট কেন্দ্র পাহারার ব্যাপারটা দর্শক তিনি বোঝাতে চেয়েছিলেন। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে লেলিন ভাই বলছিলেন যে ডক্টর কামাল হোসেন আসলে নির্বাচনে যে ঐক্যফ্রন্ট করে বিএনপিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। নির্বাচনের পরপর আমরা দেখেছি বিএনপি নেতাদের অনেকে মন্তব্য করেছেন ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল, এর থেকে বড় নেতৃত্ব বিএনপির আছে ইত্যাদি। এই জায়গাটাতে বিশ্লেষণ করবেন। নির্বাচনে হেরে গেলে তো অনেক রকমের আলোচনা সমালোচনা হয়, অসুবিধা নেই, মানুষ নানান কারণে। এটা কি শুধু আলোচনা সমালোচনা সীমাবদ্ধ? আপনাদের সবচেয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে, সেখানে বিএনপি কোন প্রতিনিধি ছিলেন? না না, ওইটা হয়তো ওই দিন আসে নাই, ওগুলো কোনো সমস্যা হবে না। সমস্যা যেটা হয়েছে এই যে এটা বারবার কেন বলতে হবে? 29 তারিখ কি হয়েছে সারা দেশের মানুষ জানে, রাত জেগে ওখানে কি করেছে। 30 থেকে 60% ভোট দেওয়ার একটা নির্দেশনা ছিল, ডাবল ব্যালট ছাপা করেছে আপনারা সুব্রতরা বলছেন, কিন্তু দর্শক যে প্রশ্নটা করেছে আপনারা পাহারাতে ছিলেন না কেন? উনি বলতে পারেন আমি ওইতে থাকার কি সুযোগ ছিল, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ, এবং আমরা তো সেনাবাহিনীর কোনো সহযোগিতা পাই না, তারা বলতে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, ওখানে গেলে তো গুলি করে মেরে ফেলবে, এরকম অবস্থা ছিল। এবং যারা প্রিসাইডিং অফিসার ছিল আজকে তো তারা বলতেছে, পাবলিকলি বলবে না, আপনার প্রত্যেক ঘরে ঘরে প্রিসাইডিং কি হয়েছে, কেউ লাথি খেয়েছে, চর খেয়েছে, সুরের বাচ্চা গালি খেয়েছে, মানে যত রকমের গুলি করে মরে ফেলবে। 29 তারিখ রাতে আমাদের মনে পড়ে 11 জন নিহত হয়েছিল, 9 জন মনে আওয়ামী লীগ কর্মী ছিল যারা নিহত হয়েছিল। বলতে আমি তো এটা করতে পারি না, বলে সুরের বাচ্চা করতে হবে। নির্বাচনের আগের রাতে আমরা যেটি দেখি সারা দেশে মনে হয় 10 জন বা 11 জন নিহত হয়েছিল, 9 জন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছিল। মহাপরিকল্পনা, এটা আপনি বলতে পারেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক। হ্যাঁ, এটা ম্যাজিক বলেন, ওনার ক্যারিশমা বলেন, হ্যাঁ, দলকে ক্ষমতায় রাখবে। এই রাখার জন্য সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে উনি সংগঠিত করেছে ওনারা, এবং এসটি ইমাম সাহেব ইমামতি করেছে। এটার মধ্যে করে এখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রার্থীরাও দিয়েছে, প্লাস দলীয় বাবু এখানে সমস্ত জায়গায় এখন উল্লাস করতেছে, তারা প্রীতিভোজ করতেছে, সঙ্গীত রজনী করতেছে, মানে কি আনন্দ, মহা আনন্দের মধ্যে তারা আছে, তারা করুক। কিন্তু আমার কথা হচ্ছে এই যে জনগণের সাথে প্রতারণা করিয়া এগুলো কতদিন চলবে? আর আমরা তো অন্তত আওয়ামী লীগের কাছ থেকে এটা আশা করি না। এটা আমরা সব সময় গর্ব করি, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, অনেক প্রত্যাশা আমাদের ছিল, অন্তত তার হাতে গণতন্ত্র এইভাবে ধ্বংস হবে না। কিন্তু 5ই জানুয়ারি একবার হইলো, আবার 29-30 তারিখ আরেকবার। দুঃখটা আমাদের এখানে, যে দল বলে আমার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আমরাও বলি, সবাই বলি, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের কথা, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা, বাস্তবায়নের কথা, গণতন্ত্রই নাই। তো এখন একত্র করার জন্য তো আর ভোটের দরকার ছিল না। এটা তো আপনারা বলছেন, আমরা লেলিন ভাই যেটা বলছেন, আমরা কেন বলবো? এটা জনগণ বলছে। পক্ষ থেকে বা আপনারা কোনো আত্মজিজ্ঞাসা বা আত্মসমালোচনার কোনো সুযোগ দেখেন কি? আপনি যখন টোটাল রাষ্ট্রটাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাবেন, আমার তো মনে হয়েছে পুরো রাষ্ট্রটা জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে আপনি কিভাবে বলেন আমাদের কি করা উচিত? 30 ডিসেম্বরের ভোটের ইস্যুকে আড়াল করার জন্যই সেই উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন, উপজেলা নির্বাচন ইত্যাদি প্রসঙ্গগুলো আনা হচ্ছে, এরকম কেউ কেউ বলছেন। আপনি 2014 সালের ইলেকশনের সময়ের কথা ভাবুন, আপনি 2008-এর নির্বাচনের সময়ের কথা ভাবুন, তখনও দেখবেন যে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু উপজেলা নির্বাচন, বিভিন্ন মেয়র নির্বাচন যেগুলো বাকি ছিল, হ্যাঁ, এবং তারপরে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, এটি যে সিরিজ, হ্যাঁ, এবং সেইটারই প্রতিফলন এখন ঘটছে। এটা নাথিং নিউ, হ্যাঁ, এমন কিছু নতুন করে ঘটে নাই। যেগুলো এখন হবে সেগুলো হচ্ছে যে আপনার জাতীয় পর্যায়ে নির্বাচন শেষ হয়েছে, এখন স্থানীয় সরকারের নির্বাচনের এটা কমপ্লিট করা হবে, এবং এটার ভেতর দিয়ে গণতান্ত্রিক অভিযানকে তার ঈপ্সিত লক্ষ্যে নিয়ে যাওয়া হবে। এর আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে নতুনত্বের কথা, অর্থাৎ 60-এর দশক শেষ হয়ে আপনি যেটি বলছিলেন, তো এই যে জোটভুক্ত দলগুলো তাদেরকে বিরোধী দল, এটিও কি সে নতুনত্বেরই অংশ? আমি তো বললাম পুরো রাজনীতিটাই সমস্ত হিসাব এখন উল্টে পাল্টে গেছে। হ্যাঁ, আমিও জানি না, ভালো করে বুঝি না, এইখানে সুব্রত দা পারবেন কিনা, আম্বে ভাই পারবেন কিনা, যে এখনকার রাজনীতিতে যে পরিবর্তনের যে ইকুয়েশন গুলো চলতেছে, হ্যাঁ, এই পুরো জিনিসটাই আপনাকে নতুন করে ভাবতে হবে। ওয়াই, হ্যাঁ, কোন দেশে কি এটা হয় যে একটা নেতৃত্বের পরিবর্তন হয় বটে, কিন্তু একেবারে টোটালি বাদ দেওয়া হলো। হ্যাঁ, এটা নিঃসন্দেহে গণতন্ত্রের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে,
এবং সেটা প্রধানমন্ত্রী করেছেন, মানুষ সেটা গ্রহণও করেছে। এমন না যে এটা নিয়ে দলের মধ্যে জনগণের মধ্যে কোনো ক্ষোভ আছে বা আমি কোনো ক্ষোভ প্রকাশের জন্য বলছি, আমি কিন্তু বলছি অন্য কারণে। আমি বলছি যে এটার ভেতর দিয়ে একটা নিউ জেনারেশনকে পলিটিক্সের যেই মেইন স্ট্রিমে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, এবং সেইটে আওয়ামী লীগ যদি করে তার মানে হচ্ছে আওয়ামী লীগের একটা নবায়ন হচ্ছে। সেই নবায়নটা বিএনপিতে নাই। সেই নবায়নটা কেন সুব্রত দা হবে না, দলে হবে না? সুব্রত দার দল তো আমি অভিনন্দন জানাই, তারা তো 2টা আসন পেয়েছেন, পার্লামেন্টে তাদের ভয়েস তারা রেজ করতে পারেন। হ্যাঁ, তাদের সুযোগ আছে যে ঠিক আছে এই আইদার দুটো পথ, এইটা হয় যে এমন কোন শক্তি, এমন কোন মানে জনমত গঠন করে হয় তারা এই সরকারকে গণঅভ্যুত্থান দিয়ে ফেলে দিবেন, হ্যাঁ, অথবা সরকারের জন্য তারা তাদের পজিশন রেখে জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষা করবেন এবং সীমিত বা যেটুকু গণতান্ত্রিক অধিকার বা সুযোগ আছে তার সদ্ব্যবহার করে পার্লামেন্টকে কার্যকর। আমি ভাই আপনার কাছে আসতে চাই, এর আগে যে নতুনত্বের কথা যদি আমরা ধরি, যেমন আওয়ামী লীগের বাইরে একটি বড় রাজনৈতিক শক্তি ছিল বিএনপি। এর আগে আপনি যেমনটি বলছিলেন যে আপনারা সে 72, 73, 74-এ আপনারা টিকে ছিলেন, বিএনপি মনে হচ্ছে যে মরার আগে মরে গেছে। তো এই ফাঁকে আমরা যদি বলি যে আপনারা যারা বিরোধী দলে এখন যাচ্ছেন বা আছেন, ওই রাজনৈতিক দলগুলোকে এটি ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ বা এদেরও কি নবায়নের কোনো এই যে নেতৃত্বের নবায়ন, এই সুযোগটা কি আপনারাও নিতে পারেন? নেতৃত্বে নবায়নের প্রত্যেকটা দল যার যার সাংগঠনিক কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে সেটা হবে। এইটা আওয়ামী লীগের কনস্টিটিউশন ম্যানিফেস্টো যাই থাকুক না কেন, ফাইনাল কনস্টিটিউশন ম্যানিফেস্টো হলো শেখ হাসিনা। বলছিলেন যে পুরো রাজনীতিতে একটা নতুনত্ব এসেছে বা এক ধরনের নতুন ধারা শুরু হচ্ছে, এরকমটা ইঙ্গিত দিচ্ছেন বারবার লেলিন ভাই। রাজনীতিতে এইখানে যদি সন্ত্রাস সাম্প্রদায়িকতার এই বিষয় এইটা যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে আমাদের একটা নতুন পথ, গণতন্ত্রের জন্য নতুন পথ। সেটার জন্য আমি বলছি যে গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্র, এই তিনটাকে সেপারেট করে এখন এক জায়গায় দাঁড়ায় আছে, সব মিলামিশাই ফেলাইছে একদম। আমি বলছি সেটা ঠিক করা। আর আপনার উপজেলা ইলেকশনের ব্যাপারে আমি স্পষ্ট বলি, উপজেলা ইলেকশনে এখন যেসব বিধিবিধান নিচে মার্কার ভিত্তিতে, দলীয় মার্কা ভিত্তিতে ইলেকশন হবে, আমার স্পষ্ট প্রস্তাব হলো যে দলীয় মার্কা ভিত্তিক যে ইলেকশন, এই ইলেকশনটা এই বিধান বাদ দিয়ে উপজেলা ইলেকশনে যাওয়া উচিত। তাতে আমাদের সরকার নির্বাচনগুলো আগের মতন চলে যাওয়া উচিত এবং এই ব্যাপারে কোনো দেরি করা উচিত না, ডিসিশন যাওয়া উচিত। আমি এইটা আমার ব্যক্তিগত মত। সেটা হচ্ছে আজকে তো বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ছিল, মেজর ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তারা উপজেলা নির্বাচন এবং ঢাকা উত্তর সিটির উপনির্বাচন সেখানে তারা যাচ্ছেন না। সেটি তো হচ্ছে বিএনপির সিদ্ধান্ত, কিন্তু আপনারা গণফোরাম বা এই ঐক্য ফ্রন্টে অন্যান্য যারা দল আছেন তারা কি এই নির্বাচনগুলোতে যাওয়া না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না, ধন্যবাদ। আর আমাদের সিনিয়র রাজনীতিবিদ আম্বিয়া ভাই যেটা বলেছে আমি ওটার সাথে একমত। এই যে দলীয়করণ করা হলো, হ্যাঁ, এই উপজেলা এবং ইউনিয়ন মানে স্থানীয় সরকারগুলো, হ্যাঁ, এটা তো স্থানীয় সরকারগুলো আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে যেইভাবে মনোনয়ন বাণিজ্য হয়, দাদা এখন না হয় দলীয় প্রতীকে হচ্ছে, কিন্তু এর আগে যখন দলীয় প্রতীক হতো না, মোটামুটি কিন্তু দলীয় ভাবে ছিল, মনোনয়ন প্রতীকটা ছিল না, কিন্তু অনেক প্রার্থী হতো, অনেক সৎ প্রার্থী আসতো, ভদ্রলোক আসতো, শিক্ষক আসতো, অধ্যাপক আসতো, আইনজীবীরা যেত। এখন সেই সুযোগ নাই, কোনো অপশন নাই। এখন উপর হাই কমান্ড থেকে তারা চাইলে স্বতন্ত্র করতে পারবে। যদিও আওয়ামী লীগ বলছে 3 জন করে নাম পাঠাও, এগুলো তো আমরা আগেও দেখেছি। আমি বলছি দলীয় প্রতীকের বাইরে, অর্থাৎ দলের নমিনেশন ছাড়া যাদের কথা আপনি বলছেন, এটাকে স্থানীয় সরকার তারা কি চাইলে স্বতন্ত্র করতে পারবেন না? ধ্বংস করে ফেলেছে, হ্যাঁ, এটাকে পরিবর্তন করে দলীয় পরিচয় ছাড়া ইলেকশনটা হওয়া উচিত। হলে পরে মানুষের পার্টিসিপেশন বাড়বে, আর এই নির্বাচন নিয়ে এত প্রতারণা হবে না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে। কারণ আমরা এখানে দেখেছি গত 5 বছরে যেভাবে ইলেকশন গুলো হলো স্থানীয় সরকার, এগুলো তো প্রথম দিকে যখন বিরোধী দল জিততে থাকলো 80%, 60%, প্রথম দফে, দ্বিতীয় দফে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফে তো জোর করে নিয়ে গেল। তো সেটা অব্যাহত আছে। আর 29-30-এর পরে যে এটা ভয়াবহ, মানুষের মধ্যে আতঙ্ক, ভোটের প্রতি মানুষের প্রতি আতঙ্ক, বিশেষ করে এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশন একটা ক্রীড়নক, তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর সম্ভব না।
সেই ব্যাপারে বিএনপি স্থায়ী পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের দলীয় ব্যাপার, নিশ্চয় তারা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে করেছে। আমরা আমাদের দলীয়ভাবে বলবো, তারপরে হয়তো ঐক্যফ্রন্টের বিষয়। মানে আপনাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না, হয়নি, এটি ওইভাবে বলতে চাচ্ছি। হয়নি। লেলিন ভাই, এই দুজনেই বলছেন যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত না, এই প্রসঙ্গে আপনি একটু বলবেন। সঙ্গে আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে গত 17 জানুয়ারি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা যেটি বলছে যে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র রবার্ট প্যালদিনো তিনি এই মন্তব্য করেছেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগের কথা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে বাংলাদেশে তারা বিনিয়োগ করে রফতানি পণ্যের জন্য বাংলাদেশ একটি তাদের বাজার, এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেক নাগরিক এর বসবাসের স্থান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই কারণে তারা এই উদ্বেগটা জানাচ্ছে। এই দুইটা বিষয় আপনি আলোচনা করবেন। প্রথমত দর্শক ফোন আছে, একেবারে নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চুয়াডাঙ্গা দর্শনা থেকে ইঞ্জিনিয়ার সেলিম মেহবুব বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে সুব্রত স্যারের কাছে, জি যে 30শে ডিসেম্বর যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমরা বিশেষ করে আমরা দর্শনার বাসিন্দা, আমরা ভোট দিতে পারিনি। ভোট যেটা পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল, যাই হোক জনগণ বেশিরভাগ ভোট দিতে পারেনি, কিন্তু এটা সত্য নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু আপনারা 30শে ডিসেম্বর নির্বাচনের পরে আপনারা বৃহৎ দল বিএনপি সাথে ঐক্যপ্রণ করছেন, কিন্তু আপনারা আন্দোলন বা ইয়ে করছে, জনগণের প্রত্যাশা যে আপনারা একটা আন্দোলন করবেন, মানববন্ধন কেন করতে পারেন? এটা কিসের দুর্বলতা? জি ধন্যবাদ আপনাকে, বোঝা গেছে প্রশ্নটি। সুব্রত উত্তর দেবেন লেলিন ভাই। আচ্ছা, আমি প্রথমত আপনার উপজেলা স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে যে রাজনৈতিক প্রতীকে করা, এটা আমি একজন পুরনো সমর্থক এটার ব্যাপারে। এটা যখন হয় তারও অনেক আগে, কারণ আপনি উপমহাদেশের দিকে তাকান, ভারতের দিকে তাকান, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে তারা সর্বক্ষেত্রেই কিন্তু দলীয় প্রতীকে এবং দলীয় মনোনয়নের ভিত্তিতে এই নির্বাচনটি হয়। আপনি গণতন্ত্র করবেন, আমি কেবল ব্যর্থতা দিয়েই আমি এই সবটাকে নাকচ করে দেবো এরকম না, আমাকে শিখতে হয়, গণতন্ত্র অনুশীলন করতে হয়। কাজে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো রাজনৈতিক দল এইটুকু আস্থা না থাকে যে রাজনৈতিক দল পক্ষের যে প্রার্থী, হ্যাঁ, তাকে দিলে পরে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে ওই রাজনৈতিক দল থাকার দরকার নেই। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অধীনে কোনো সাধারণ নির্বাচন হওয়া উচিত না। হ্যাঁ, যদি জাতীয় নির্বাচন হতে পারে তাহলে লোকাল গভর্নমেন্ট নির্বাচনও হতে পারে, এবং সেটা হওয়া উচিত। বরং হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে যে এই নির্বাচনগুলো নিয়ে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য কি করা যায়, আইনের দিক থেকে করা যায়, আন্দোলনের দিক থেকে করা যায়, আরপিউর কি পরিবর্তন করা যায়, সেগুলো আপনি বলতে পারেন। লেলিন ভাই, যদি ইয়ার প্রসঙ্গ। 2 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি খুব গভীরভাবে উদ্বিগ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাও আন্ডার সেক্রেটারির কেউ একজন। তা আমি ভাই বাংলাদেশের একজন নাগরিক, আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করতেছি। কেন? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় সহযোগী রাষ্ট্র, যার কাছ থেকে আমরা নানানভাবে সহায়তা পেয়ে থাকি। সেই রাষ্ট্রটিতে যিনি রাষ্ট্রপতি, যিনি প্রেসিডেন্ট, হ্যাঁ, তার সাথে ওইখানকার সিনেট এবং তার আইনসভার দীর্ঘদিন যাবৎ একটা স্টেলমেন্ট অবস্থা চলছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি তার মতো করে না হলে এই সিনেটের সিদ্ধান্ত অনুমোদন করবেন না। এটা কোন গণতন্ত্র ভাই? আমাদের গণতন্ত্রের শিক্ষক হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তো এখন আমাকে ট্রাম্প সাহেব যদি ওই গণতন্ত্র শেখান, তাহলে আমরা কই যাই? আমি সেই জন্য বলি যে বাংলাদেশের পক্ষ থেকে এই জনগণের মাধ্যমে আমরা খুব গভীরভাবে উদ্বিগ্ন যে ওইখানে একটা নির্বাচিত আইনসভা, তার 2টা কক্ষ থাকার পরেও তাদের মতামতকে তোয়াক্কা না করে ওই দেশের রাষ্ট্রপতি তার নিজের মত চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এটা খুব উদ্বেগের। একেবারে সংক্ষেপে দর্শকের যে প্রশ্ন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি কি খবর রাখেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, গায়েবী মামলা, হাজার হাজার মানুষ গ্রেপ্তার, এক একটা নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতাদের বিরুদ্ধে 5টা, 7টা, 10টা, 20টা, 80টা, 100টারও উপরও মামলা আছে। আলমগীর সাহেবের বিরুদ্ধে 90টা মামলা। আপনি কোন অবস্থার মধ্যে আছে? আপনি একটা লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে সমস্ত বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করে দিয়েছেন। এখন এই জন্যই আমরা বলছি যে এখানে
কি বলবো, অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করার মতো নিকৃষ্টতম অপরাধ আর নাই। এই যে টকশোতে আইসা আমরা যে ভালো ভালো কথাগুলো বলি, আমরা দিনকে রাত বলি, রাতকে দিন বলছি। আরেকটা কথা বলে দিই দাদা, সংক্ষেপ করবেন। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। ধন্যবাদ আমি ইতিহাসের কথা বললাম, এটা একটু সবাই মনে শেষ রাখবেন। মন্তব্য জানতে চাই, আমরা শেষের দিকে আছি। আমি এখনো মানে লেনিন সাহেবের বলার পর আমি মনে করি বিদ্যমান পরিস্থিতিতে আমাদের উপজেলা ইলেকশনের বিদ্যমান বিধান এটা বাতিল করে উপজেলা ইলেকশনে যাওয়া উচিত এবং উন্মুক্ত করা উচিত। গত ইলেকশনের পরে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে যে জায়গায় দাঁড়িয়ে গেছে এবং তারপরে এক মার্কা নিয়ে যাওয়ার পরে যে পার্টি ওই মার্কার আওয়ামী লীগ নিজে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আওয়ামী লীগের, আমরা তো আওয়ামী লীগের জোটের, কিন্তু হলেও আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেলে পুরো জিনিসটা দেশের ক্ষতি হবে, আওয়ামী লীগেরও ক্ষতি হবে। কাজে সেই বিবেচনা আমি মনে করি যে এইটাকে এটা ওপেন করে দেওয়া উচিত। আর এখানে ইলেকশনের মধ্যে এটা সব কিছুর পরেও এইটা ঠিক যে বিএনপির সঙ্গে মানুষ থাকবে কিনা এইটা মানুষ ভাবা শুরু করছে। কমপক্ষে না ভাবলে এইরকম লিডারশিপ বলতেছে তারা পাহারা দেবে, এইটাও করবে ওইটাও করবে, তারা ইনস্ট্রাকশন যাচ্ছে কিন্তু তারপর কোনো রেসপন্স নাই। এটা একটা জাজমেন্ট নেওয়া উচিত। এটা জাজমেন্ট বিএনপির জন্য না, আমাদের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোর মধ্যে কীভাবে আমরা অ্যাক্ট করা উচিত, অ্যাক্ট করলে মানুষকে ইন্সপায়ার করতে পারবো ডেভেলপমেন্টে, পলিটিক্সে, সেই সমস্ত বিবেচনায় মনে করি উপজেলা ইলেকশনটা সেভাবে করা উচিত। এবং আমাদের এই পলিটিক্যাল ইয়েতেও আমাদের অনেক লিবারেল হওয়া উচিত। আমি বলি যে বিএনপির বিষয়ে যে অমুক এই আবদুল্লাহ, করিমুল্লাহ অমুক 7-8 জনের নাম দিয়ে প্রায় 300 লোক এরকমের অপরাধ করছে। ওই 300-র মধ্যে এই কয়টা লোক আছে বুঝলাম ওনারা মামলা হইতে পারে, আর তাই 300-র মধ্যে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে আরো 50 জন ঢুকাই দিয়ে মামলা করতেছে। এইটার ব্যাপারে বিএনপি হ্যাজ ফেল টু রেজ দিস ইস্যু। কেন আর ওর পরে কেন অ্যাডমিনিস্ট্রেশন যাচ্ছে, পুলিশ যাচ্ছে? ধন্যবাদ। লেলিন ভাই, একেবারে শেষের দিকে আপনি নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছিলেন, আমি দেখলাম। আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এই যে ঐক্যফ্রন্ট হয়েছিল সেই ঐক্যফ্রন্ট তারা খুব জোরের সাথে ঘোষণা করেছিল যে ঐক্যফ্রন্টের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই, এবং পরবর্তীকালে নির্বাচনের পরে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন সাহেব বললেন, যখন দেখলেন যে ওখানে জামাত প্রার্থিতা পেয়েছে, তিনি কিন্তু বললেন যে জামাত থাকতে আছে জানলে আমি করতাম না। কাজে এই জামাত থেকে তারা কবে মুক্তি পাবেন এবং জামাতকে বাদ দিয়ে রাজনীতি চলবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।